গল্পের ঝিমলিতলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি মহাশ্বেতা দেবীর লেখা শিকার। জায়গাটি গোমো, ডাল্টনগঞ্জ লাইনে পড়ে। স্টেশনটিতে একদা ট্রেন দাঁড়াত। সম্ভবত ট্রেন দাঁড়াবার খরচ পোষায় না, তাই স্টেশন ঘর, থাকার কোয়ার্টার ও কুলিবস্তির ঘরে দেখা যায় গরু ও ছাগল মাঝে মাঝে। কুরুরা আউট স্টেশন, অ্যাবান্ডন লেখা বোর্ড। এখানে এসে ট্রেনের গতি মন্থর হয়। হাঁপাতে হাঁপাতে ট্রেনটি ওপরে ওঠে। অল্প অল্প করে এখান থেকেই ট্রেনটি ওঠে কুরুডা পাহাড়ে। ঢালু পাহাড়। কিছু দূর উঠে ট্রেনটি ঢোকে একটি গিরিখাতে। ৮ মাইল লম্বা গিরিখাতে দুপাশে ব্লাস্ট করা পাথর। পাহাড়ের ওপরে বাঁশবন এবং মাঝে মাঝে বাতাসে বাঁশ গাছ নুয়ে পড়ে ট্রেনের ছাদে ঝাপটা মারে। তারপর ট্রেনটি নামে ও তার গতিবেগ বাড়ে। এবার স্টেশন তোহরি, এ অঞ্চলের ব্যস্ততম স্টেশন। বহু বাস রাস্তা জংশন। তোহরি কোল হল্ট বটে। ট্রেনে কয়লা ওঠে। চতুর্দিকে সারফেস কলিয়ারি। এ অঞ্চলের মাটির প্রায় উপরেই নিম্নমানের কয়লা মেলে। তবে তোহরির আসল লক্ষ্মী কাঠের ঠিকাদাররা। শাল অঞ্চল। ট্রাকে রাত দিন শাল মুড়ি আসে। কাঠ কারখানায় চেরাই হয়, ওদিকে দিকে চলে যায়। কুরুডার নৈশব্দের পর তোহরির সরগরম একটা অভিজ্ঞতা। দূর দূরান্তের গ্রাম থেকে পাহাড়ের মাথা দিয়ে ট্রেন চলার দৃশ্যটি একটা অভিজ্ঞতা। রোজ দেখে গ্রামবাসীরা, তবু বিস্ময় ফুরোয় না। ট্রেনটা যাচ্ছে যাচ্ছে, ইঞ্জিনটা হাঁপাচ্ছে। এবার খাতটা ট্রেনটাকে গিলে ফেলল। দৌড়ে এগিয়ে গেলে দেখা যাবে কোথায় ট্রেনটাকে উগড়ে দিল। পাহাড়ের মাথায় একদিন কয়েকটা হাতিও দেখা গিয়েছিল। বাঁশ গাছ খেতে খেতে হাতিগুলো দাঁড়িয়ে পড়ে। দূর থেকে তাদের পুতুল হাতির মতো দেখাচ্ছিল। ট্রেনটি চলে যেতে তারা সুর তুলে চেঁচিয়ে দৌড় মারে। কুরুডা গ্রামটি স্টেশনের অনেক পিছনে। দুটি পাহাড় একটি প্রান্তর পেরিয়ে। আর একটু কাছে হলে হয়তো গ্রামের মানুষেরাই এসে ওই পরিত্যক্ত পাকা বাড়িতে থেকে যেত। কুরুডা গ্রামের মতো গ্রামে যারা থাকে তাদের জীবনে বাৎসরিক পূজা পার্বণ ছাড়া বৈচিত্র্য খুবই কম। সেই জন্যই কুরুডা পাহাড়ের ওপরের দৃশ্যগুলি এমন করে তাদের চোখ ভোলায়। মেরি ওরাও যখন এসে দাঁড়ায় তখন সেই যেমন ট্রেনটিকে দেখে, যাত্রীরাও চোখ পড়লে তাকে দেখে। বয়স 18, দীর্ঘাঙ্গী, চ্যাপ্টা মুখনাক, রং তামাটে ফর্সা। সাধারণত ও ছাপা শাড়ি পরে। দূর থেকে ওকে খুব মোহনীয় দেখায়, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওর চোখের ভাষায় খুব কঠিন প্রত্যাখ্যান আছে। ওকে দেখলে কেউ আদিবাসী বলবে না, কিন্তু ও আদিবাসী। একসময় কুরুডায় সাহেবদের টিম্বার প্ল্যান্টেশন ছিল। স্বাধীনতার পর ক্রমে ক্রমে সাহেবরা চলে যায়। ডিকসনদের বাংলো ও বাড়ি দেখাশোনা করত মেরির মা। ডিকসনের ছেলে 1959 এসে বাড়ি জঙ্গল সব বেচে দিয়ে চলে যায়। যাবার আগে ভিকনির গর্ভে মেরিকে দিয়ে যায়। সে যায় অস্ট্রেলিয়া। মেরির নাম রাখেন গির্জার পাদ্রী। তখনও ভিকনি খ্রিস্টান ছিল। তারপর রাজি প্রসাদজি যখন ডিকসন বাংলায় থাকতে এলেন, ভিকনিকে কাজে বহাল করতে অরাজি হলেন। ভিকনি আবার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিল। মেরি প্রসাদদের গাই মোষ চড়ায়। ও অত্যন্ত দক্ষ গাই চড়াই। তাছাড়া ফলের পাইকারি খদ্দের কোঞ্জরাদের কাছে ও অসম্ভব দর কষে প্রসাদদের ফল বাগিচার সারিফা ও আমরুদ বেচে। খেতে সবজি নিয়ে চলে যায় ট্রেনে চেপে তোহরি। সবাই বলে প্রসাদ যে খুব ভাগ্যমন্ত। ভিকনির সঙ্গে ওর বাইনের বন্দোবস্ত, মেরির সঙ্গে খাওয়া থাকা কাপড় লত্তার করার। ডিকসন বাংলো সাহেবদের থাকার জন্য তৈরি। সাহেবরা ভিকনির কথা 12 জন আয়া নকর জমাদার রাখত। এখন প্রসাদজির আমলে বিশাল বাংলোটি মেরি পরিষ্কার রাখে। তোহরি বাজারে মেরির ভক্তবৃন্দ অগণ্য। স্টেশনে নামে ও রানীর মতো বাজারে গিয়ে নিজের জায়গায় বসে স্বাধিকারে। অন্যান্য বাজারিয়াদের কাছে বিড়ি নেয়,
ওদের পয়সায় চা পান খায়, কিন্তু কারুকে আমল দেয় না। বাজারিয়াদের নেতা মস্তান ছেলে জালিম ওর প্রণয়ী। জালিম অথবা ও, একজনের পয়সা জমে 100 টাকা হলেই ওরা বিয়ে করবে। বিয়ে করবে এই কথার ভিত্তিতেই ও জালিমকে কাছে আসতে দিয়েছে। ওরাও মায়ের মেয়ে, দেখতে অন্যরকম, লম্বাও বেশি, তাই সজাতে ওর জন্যে ছেলে মেলেনি। আদিবাসী যুবকদের কাছে মেরির গায়ের রং একটা প্রতিরোধের দেওয়াল। ছেলে রেখেছিলেন প্রসাদ গিন্নি, ওদের মালির ছেলে। বলেছিলেন, এখানেই থাকবি। ভিকনি বর্তে যায়। মেরি বলে, না, মাঝি বলেছে তার কাজের লোক বাঁধা থাকবে বলে। ঘর দেবে, ঝোপড়ি, ছেলেটা ভালো। না, ঝোপড়িতে থাকবো, ঘাটো খাবো, মরদ মদ খাবে, তেল সাবান পাবো না, ফর্সা কাপড় পরবো না, অমন জীবন আমি চাই না। মেরি রাজি হয়নি। গ্রাম সমাজেও স্বীকৃত। মেয়েরা ওর বন্ধু, পালা পার্বণে নাচতেও অদ্বিতীয়। তাই বলে ওদের জীবন কাটাতেও চায় না। প্রণয়ী হতে চেয়েছে বহুবার বহুজন। মেরি দা তুলে দেখিয়েছে, তারা বাইরের মানুষ। ভিকনির মতো তাকেও পেটে বাচ্চা দিয়ে ওরা পালাবে না, কে কথা দিতে পারে? ওকে নিয়ে একবার তো তোহরি বাজারে দাঙ্গা বেঁধে যায়। টিম্বার লরির ড্রাইভার রতন সিং মদ খেয়ে ওকে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই জালিম এসে বাধা দেয় এবং রতন সিংয়ের সঙ্গে তার মারামারি হয়। তারপরেই দেখা গেল মেরি জালিমের পাশে বসে সবজি বা চিনেবাদাম বা ভুট্টা বেচছে। কোনো দিনও জালিমের ঘরে যায়নি। না, বিয়ে হোক আগে। জালিম তাতে খুবই সশ্রদ্ধ। হ্যাঁ, মেরির মধ্যে সাচ্চাই আছে, অস্ট্রেলিয়ান রক্তের তেজ। মেরির মধ্যে কোথাও আছে অবিশ্বাস। জালিমকেও ও পুরো বিশ্বাস করে না। 100 টাকা জমলেই ওরা বিয়ে করবে, এ তোহরির বাজারিয়ারাও জানে। সে 100 টাকা জালিমের বক্তব্য সেই জমাবে। মেরি কিছু আনতে পারলে ভালো, তাই জালিমের ওপরেই ও ছেড়ে রেখেছে টাকা জমাবার দায়িত্ব। জালিমের পক্ষে কাজটি সহজ নয়। গ্রামে ওর মা বাবা ভাই বোন আছে। এখানে ঘর ভাড়া করতে হবে, বাসনকোসন কিনতে হবে, সব খরচ কুলিয়ে উঠতে পারবে না। তারপর মেরিকে কাপড়টা, জামাটা, সাবানটা দিতে ইচ্ছে যায়। মেরি ওকে অবশ্য প্রথম উপহারটি দেয়, রঙিন সুতোর গেঞ্জি। তুমি বেতাল? জালিম খুব খুশি। নাই, তোরা ভোজই ভেজাল। এরপর জালিম ওকে এটা সেটা দিয়েছে। সেসব শাড়ি জামা মেরি পরে না, বিয়ের পর পরবে। মেরি বোঝে জালিম যথেষ্ট কষ্ট করছে টাকা জমাবার জন্যে। বুঝেও কিছু বলে না। 100 না হোক, 92 টাকা ওর জমানো আছে। টাকাটি ওর উপার্জন, প্রসাদ বাড়িতে। সরকারি কানুন হল, জঙ্গল অঞ্চলে কারো বাড়িতেই যদি মহুয়া গাছ থাকে, তাতে যে তুলবে তার অধিকার মহুয়া ফলে। মহুয়া ক্যাশ ফল। মহুয়া থেকে মদ হয়। মহুয়া ফলের কালো বিচির তেল হল কালচে কাপড় কাচা সাবান তৈরির উপাদান। প্রসাদ বাড়ির চারিটি মহুয়া গাছের ফলই মেরি কুড়োয়। গ্রামের অন্য কেউ মশকরা করেও সে ফলে হাত দিতে পারেনি। তখনই মেরি দা তুলেছে, এ তার হকের জিনিস। এর জন্যেই ও প্রসাদ বাড়িতে বিনা মাইনে এত খাটে। প্রসাদ কিন্নির ব্যাপারটি খুব পছন্দ নয়, কিন্তু লক্ষ্মণ প্রসাদ বলেন, ওদিকে চেয়েও না। কে এমন করে বাড়ি সাফ করবে, গাই চড়াবে? তহরি গিয়ে ফল, সবজি, বাদাম বেচে আসবে লাভ রেখে। মেরি ভূতের মতো খাটে, কিন্তু প্রসাদজির কাছ থেকে ও কোনো অন্তরঙ্গতা বরদাস্ত করে না। কি রে মেরি, মৌয়া বেচে কত টাকা হলো? আপনার দরকার? মহাজনী কারবার খুলে দে। হ্যাঁ, তাই খুলব। দেখ, আমি বলেই তোকে মৌয়া তুলতে দিই, নইলে সরকারি হক। নৌকার লাগিয়ে তুলে দিতে তো পারতাম, নি না তো। নৌকাররা এসেই দেখুক, দা আছে না। খুব রুক্ষ গম্ভীর গলা মেরির। প্রসাদজি বলেন, হবে না, সাহেবই রাখত। প্রসাদ গিন্নি মেরিকে দিয়ে তেল ডলিয়ে গা দাবিয়ে নেন। চর্বি সর্বস্ব শরীরে মেরির নিটোল ও কঠিন শরীরটি দেখেন। বলেন, কি রে,
সাদির কাদ্দুর জালিম কি বলে, গরিব মানুষের কথা শুনে আপনি কি করবেন? আপনি সাদি দিয়ে দেবেন? রাম রাম, মুসলমানের সঙ্গে আমি সাদি দেব? কেন? মুসলমান তো শাদি করবে বলছে, আপনার ভাই তো রাখতে চেয়েছিল। মুখের মতন জুতোটি খেয়ে গিন্নি চুপ করেন। যে মেয়ে ভূতগত খাটে আদমনি বস্তা পিঠে নিয়ে চলে যায় ট্রেনে চেপে, আধ ঘন্টায় পুরো বাড়ি সাফ করে, তার মুখের কথা সইতে হবে বইকি। মেরিকে সবাই ভয় করে। মেরি তার অটুট স্বাস্থ্য, অসীম কর্মক্ষমতা, ক্ষুরধর বুদ্ধি নিয়ে ঘর সাফ করে, গায়ে চড়ায়। চড়াতে চড়াতে ভাজা মকাই দিয়ে লাঞ্চ সেরে নেয়। দাঁড়িয়ে থেকে ফল পাড়ে ও পাড়ায়। নিজে ওজন করে দেয় কুঞ্জরাদের। পাখি ও বাদুড়ে খাওয়া ফল বোড়ায় তুলে নিয়ে যায়। ওর মায়ের পোষা মুরগিদের খাওয়ায়। বর্ষা সমাগমেই বীজ থেকে গজিয়ে ওঠা চারা নেড়ে নেড়ে বসায়। সমস্ত দিকে কড়া নজর ওর। প্রসাদদের প্রয়োজনীয় চাল, তেল, ঘি, মশলা তোহরি বাজার থেকে কিনে আনে। নিজেই বলে, যত পয়সা বাঁচাই আপনাদের আর নাফা করে দিই, তাতে আপনার কত টাকা জমে বছরে মাজি? কেন সস্তা শাড়ি নেব, ভালো কাপড় পরব, তেল সাবান মাখব, সব দেবেন। প্রসাদ গিন্নি অগত্যা ওকে ভালো কাপড় পরান। মাঝে মাঝে ও গ্রামে যায় আড্ডা মারতে, অবরে সবরে। সেখানে গিয়ে পেটে কাপড় বেঁধে প্রসাদ গিন্নি হয়, এক পা খুঁড়িয়ে প্রসাদজি হয়, সকলকে হাসায়। সেখানেও খুবই সহজ। যুবক ছেলেরা যখন বলে, মুসলমানি বিবি এখানে যে, তোরা কেউ বিয়ে করলি? তুই করলি? আমার মতো লম্বা হয়ে এত গোড়া হয়ে এলি না কেন? তুই তো সাহেবের মেয়ে। বড় সাহেব, ঔরতের পেটে বাচ্চা দিয়ে চুহার মতো ভেগে যায়। আমার মা হলো বদমাস। যখন দেখলি গোড়া মেয়ে, তখনই তো মেরে ফেলবি। তাহলে কি এত লেঠা হতো? মেরে ফেললে তোর কি হতো? আমি থাকতামই না। ছেঁড়া কথা রাখ। মুসলমানি হবেই তো হবি। হবার আগে আমাদের একদিন কি ভাত, মুরগি, খাসি আর মদ খাওয়াবো, খুব খাওয়াবো। কবে খাওয়াইনি বল তোরা? তা খাওয়াস বটে। যে মেরি প্রসাদজির মুনাফা রাখতে মন মন বোঝা টানে, ফল বেচে কুঞ্জরাদের সঙ্গে লড়াই করে, চিনে বাদাম একটা কারুককে দেয় না, সেই মেরি ও বাড়ি থেকে চুরি করে আনে বাদাম তেল, আটা, গুড়, লবণ আর মশলা। টলিতে যে কোনো ওরাও বাড়িতে বসে মাটির চাটুতে আটার পিঠে ভাজে, সকলের সঙ্গে খায়। জালিমকে বিয়ে করবে তা যেমন জানি, এও জানে ও যে কোনো ওরাও মেয়ের মতো দেখতে হলে, ওর পিতা সোমরা বা বুদনা বা মংলা ওরাও হলে, এ বিয়ে ওরা হতে দিত না। শ্বেতাঙ্গ পিতা জারজ মেয়ে বলে ওকে ওরা রক্তের রক্ত মনে করে না, এবং স্বয়ং স্বসমাজের কঠোর রীতিনীতি ওর ওপর আরোপ করে না। করলেও বিদ্রোহ করত, করে না বলে ওর দুঃখ হয়। ওর অন্তরের অন্তরে কোথায় যেন ওরাও সমাজের একজন হবার আকাঙ্ক্ষা আছে। খুব খুশি হতো ও। ওর ১৩-১৪ বছর বয়সে যদি কোনো সাহসী ওরাও ছেলে ওকে টেনে নিয়ে গিয়ে বিয়ে করত। মেরি তোহরিতে ২-৩টি হিন্দি ছবি দেখেছে। আমন উঠলে তোহরিতে ভ্রাম্যমাণ ফিল্ম দল আসে, খোলা মাঠে সিনেমা দেখায়। কুরুডা গ্রামের মেয়েরা কেন, ছেলেরাই বলতে গেলে কেউ সিনেমা দেখেনি। সিনেমা দেখেনি, ভালো কাপড় পরেনি, পেট ভরে খায়নি। এদের পরে মেরির একরকম মমতাও আছে। এই রকম করেই চলতে থাকে মেরির জীবন। একদিন হঠাৎ ট্রেন থামিয়ে প্রসাদজির ছেলের সঙ্গে নেমে পড়ে ঠিকাদার তহসিলদার সিং, এবং মেরির জীবন বিপর্যস্ত হয়। কুরুডার শান্ত ও দরিদ্র অস্তিত্বে ঝড় ওঠে। প্রসাদজির বাংলোর সংলগ্ন জমি ৭৫ একর বা ২২৫ বিঘা। এই অঞ্চলে সিলিং কেউ মানে না। দূরে দূরে একদা টিম্বার প্ল্যান্টারদের যেসব বাংলো আছে, সবগুলির সঙ্গেই অসাগর জমি। ডিকসন সাহেব ৫০ একরে শাল গাছ লাগান। ও অঞ্চলের বামন শাল নয়, জায়েন্ট শাল, কালে গাছগুলি মহীরুহ হয়েছে, ফেলিংয়ের জন্য প্রস্তুত। শাল গাছ না থাকলে প্রসাদজি এ জমিতে কি কি ফলাতে পারতেন তা নিয়ে আক্ষেপ করতেন। এখন শাল গাছের দাম জেনে থেকে
তার একমাত্র লক্ষ্য উচ্চ দামে গাছ বেচা। এই হেন প্রস্তাবে লালচাঁদ এবং মল্লিজি অঞ্চলের আরো 2 জঙ্গল মালিকও খুশি হন। প্রসাদের ছেলে বনোয়ারি সচেষ্ট হয় ও ডাল্টনগঞ্জ ছিপাডোর চষতে থাকে। ফলশ্রুতি তহসিলদার সিং এসেই প্রথমে বদ্ধ গাছগুলি দেখে। তারপর দাও কষাকষি চলে। প্রসাদ বললেন, এরকম শাল কাঠ এ দামে বেচা যায়? বেচবেন কেন? যেখানে নাফা মিলবে সেখানে বেচবেন। একটা দামের মতো দাম বলুন। প্রসাদজি, বনোয়ারি আমার ঠিকে দোস্ত, ছিপাডোরেও সার্ভিস করে, আমি ঠিকাদারি। মিছে বলবো না, মেচিওর গাছ, কাঠ ভি পাক্কা। সাহেবরা লাগিয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে গাছ কাটাবো, টুকরা হবে, ট্রাক এখানে আসবে না। সাহেবদের দিন নেই যে হাতি আনবো ফরেস্ট ডিপার্ট থেকে আর তহরি অবধি টানাবো কাঠ। আমাকে মুরহাই অবধি নিতে হবে। কাঁচা রাস্তায় ট্রাকের টায়ার ফাঁসবে। তার আগে গাছ কাটাবো, কত খরচা আমার হবে বলুন? নফা তো হবে। জরুর, বিনা নফা কই কাম করে, তবুও নফা আপনার বেশি। জলের দরে বাংলো কিনলেন, তৈরি সাল ফরেস পেলেন, যা পাবেন সবই নাফা। কি এর জন্য তো আপনার কিছু ইনভেস্ট না হয়। মকাই নাই যে ভাইসা লাঙল টেনেছে, নৌকার কেটেছে। শরীফা বা আমরুদ নয় যে পাখি বাদুর তাড়িয়েছেন। ফরেস এরিয়া, শাল এরিয়া, গাছ আছে, বেচে দেবেন ফটাফট। লালচাঁদ আর মুলনিও বললেন, ইতনা তকরার না করো ভাইয়া, ও চলে গেলে কি করব? শাল গাছে যখন বাতাস চলে দরিয়া গর্জায়, ওহি শুনেগা। ফুল হয় ফল হয় না, ওহি দেখেগা। কিনতে চায় বেচে দেব। ঠিকাদারও তাই চায়। সাহেবরা কি সব গাছ লাগিয়ে গেছে। আকাশ ফুঁড়ে মাথা উঠেছে। গুড়ি রেল ইঞ্জিনের মতো মোটা। শুধু প্রসাদজির গাছ কিনবে কেন, এ অঞ্চলে সব গাছও কিনবে। প্রতি 5-7 বছরে কিছু কিছু গাছ তৈরি হবে, ও আমি কিনবো फटाफट। ये अभी तक वर्जिन एरिया है, हम ही मनोपली গাছ ফিলিং करेगा। তাই ঠিক হলো। প্রসাদজি পরে বুঝলেন, গাছ বওয়ার খরচের কথাটি সর্বাংশে সত্য নয়। কেননা মুরহাই ছাড়িয়ে কুরুডার কাছাকাছি চলে এলো ট্রাক। ওদিকটা সমতল ও পাথুরে, ট্রাক আসতে বাধা নেই। সেখানে তাঁবু পড়ল ঠিকাদারের। গাছ কাটার জন্য দক্ষ লোক এলো 2 জন। ঠিকাদার ম্যান পাওয়ার রংরুট করতে বসল। কুরুডা, মুরহাই, সিহ, ধাপারি, ধুমা, চিনাডোহা 6টা গ্রামের ওঁড়াও মুন্ডা পুরুষরা মেয়েরা এলো। অবিশ্বাস্য কথা, ঘরে বসে পয়সা। গাছ কাটবে অন্য লোক, তার ডালপালা ছাঁটাই, কাটা গাছ পিস করার পর সেগুলি বয়ে ট্রাকে নেওয়া। পুরুষরা দিনে 12 আনা, মেয়েরা 8 আনা। তারপর দুপুরের মকাইয়ের ছাতুর টিফিন। অবিশ্বাস্য সব। ছাতুর সঙ্গে লবণ এবং লঙ্কা। গ্রাম প্রধান ও গাঁওবুড়ারা মেয়ে পুরুষ আনবে। গ্রাম পিছু প্রতি সপ্তাহে 1 বুড়া লবণ। গাঁওবুড়ারা বলল, মেয়েরা কাজ করবে, তাদের ইজ্জত। ঠিকাদার বলল, সবাই এর মা বোন, যে ভুলবে তাকে ভাগিয়ে দেব। ট্রাকের গতিময়তা, ঠিকাদারের কথাবার্তা স্পিড, তড়িঘড়ি কাজের ব্যবস্থা স্পিড, তাতে গাঁওবুড়াদের মাথা ঘুরে গেল। ফলে তাদের মনেই হলো না ঠিকাদারের কথাটি ঠিক নয়। সবাই এর মা বোন হতে পারে না। কথা পাকা হতে ঠিকাদার গাঁওবুড়াদের 6 জনার হাতে 6 বোতল 1 নম্বরই চোলাই ধরিয়ে দিল। কুরুডার গাঁওবুড়ারা অন্যদের বলল, গায়ে যে পহানকে বলে থানে পূজা দে। সময়টা ভালোই পড়ল আমাদের। ঠিকাদার ট্রেনের ড্রাইভারের সঙ্গেও কথা বলে নিল। মুরহাইতে ট্রেন ধরে। সেখানে কথা বলে নিলে দরকারি কুরুডাতে ট্রেন ধরবে, ওয়াগন মিলবে। ড্রাইভারকেও বোতল দিল ঠিকাদার। পাকা শাল গাছ, এক একটির দাম দিচ্ছে সে 15 টাকা। কোনো খরচেই তার বিশাল মুনাফা আটকায় না। সে বেচবে কিউবিক ফুট হিসেবে। বনোয়ারিকে সে একটি ট্রানজিস্টার দিল। বনোয়ারি না বললে সে জানতেও পারত না বামুনশালীর দেশে এই কোয়ালিটির শাল গাছ আছে। সমস্ত ব্যাপারটি অত্যন্ত লাভজনক। ঠিকাদারটি তার স্বজাতীয় প্রসাদ বা মুলনি বা লালচাঁদের বর্বর অশিক্ষা ও অজ্ঞতাকে তারিফ করল। বেটারা জানেও না কি মাল ছেড়ে দিচ্ছে।
বনোয়ারিকে সে গাছ পিছু 1 টাকা গোপনে দিয়ে দিয়েছে। তাতেও তার প্রচুর মুনাফা থাকছে। বহু গাছ 5-7 বছরে কাটার মতো তৈরি হবে। প্রসাদকে হাতে রাখা দরকার। শিগগিরই এসব অঞ্চল যুক্ত হবে ওদিকে তোহরি ও এদিকে নিরালা ঘাটের সঙ্গে। রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা হয়ে গেলে তখন ভবিষ্যতে ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে। কিছুদিন বসে ঠিকাদারটি তোহরি থেকে 1 বাক্স মিষ্টি, 1 হাঁড়ি ঘি নিয়ে প্রসাদের বাড়ি এলো। প্রসাদ বললেন, মেরি, মেহমান এলো, কুছ চায় বিয়ে আন। মেরি আজই স্নান করেছে, ফলে খুব ঘষা মাজা চেহারা। চুল তেল দিয়ে বেনি বাঁধা, ছাপা কাপড় সামনে আঁচল দিয়ে পরা, হাতে ও কানে পেতলের গহনা। ট্রেতে খাবার নিয়ে মেরি ঢুকল। তহসিলদার সিং সোজা হয়ে বসল। আরে বাবা, এ কি মেয়ে ছেলে! এই জঙ্গলে! প্রসাদজি বুঝলেন। মেরি বেরিয়ে যেতেই উনি বললেন, আমার নোকরানির মেয়ে। ওর মা যখন ওর মতো জোয়ানি, তখন। মেরির রূপের গোপন রহস্য বিবৃত করে তিনি উপসংহার স্বরূপ বললেন, আমার পরিবার ওকে বেটি সমঝতে। আমাদের ও মা বাবার মতো ভক্তি করে। তা তো হবেই। তহসিলদার সিং বলল, নইলে আপনাকে সবাই বড় মানুষ বলে কেন? সেই বড় যার দিল কলিজা বড়। সে মনে মনে ভাবল, এই জঙ্গলে গাছ কাটানোর ব্যাপারটি খুবই নাফাজনক। মেরি তার অবস্থিতিকালকে অন্য অর্থেও নাফাজনক করতে পারে। মেরি হল বহির্জগৎ তোহরি ও কুরুডার নিয়মিত যোগাযোগ সেতু। রাতে প্রসাদজিকে ওষুধ, খাবার, গরম জল দিতে এসেও বলল, ও হারামি তো আপনাদের ঠকিয়েছে, নাফা পিটে নিল। তোহরি সে ছিপাডোর সবাই হাসছে। প্রসাদজি বাঁধানো দাঁতের পাটি খুলে জলের বাটিতে রাখলেন। তারপর ওষুধ খেলেন। একটু পরে বললেন, কা করে মেরি, রোড না হ্যায়, আমার ক্ষমতা কি যে নাভায় কারুকে বেচব? জঙ্গলে থাকলে এই হয়। বনোয়ারিটা ওকে আনলো। বনোয়ারিটা গোয়ার, তাতে ওর মায়ের দলে। আমি আগে না বললাম, তাতে লাল চাঁদ ওর মূলনি রেগে গেল। বাড়িতেও অনেক আপত্তি হল। বনোয়ারিও টাকা খিঁচে নিয়েছে। তুই জানিস? হামানি কো মালুম হ্যায়। দেখ কি দুঃখের কথা। নিঃশ্বাস ফেলে প্রসাদজি 1 টাকা ওকে দিলেন। এরকম মাঝে মধ্যে দেন। বললেন, আমার একটি ফল, একদানা ভুট্টায় যাতে না ঠকি, সেই জন্য তুই কত কষ্ট করিস। নিজের ছেলে কিছু বোঝে না। কি করব বল? আমি কি জানি না, আমি মরলে এই সব কিছু বেচে দিয়ে বেটা ভেগে যাবে। পরে যখন গাছ বেচবেন, তত দিনে রোড হয়ে যাবে। উস্কো মত দেনা। নিজে যাবেন ছিপাডোর। বড় কোম্পানির সঙ্গে কথা বলে কাজ করবেন। তখন নরম হবেন না। ঠিক বলেছিস। মেরি ক্রুডের গাঁও বুড়াদেরও বলল, 12 আনা আর 8 আনা, এই পয়সায় তোহরি বা ছিপাডোরে কোনো কুলি বাবুদের ব্যাগ বয় না। গাঁও বুড়ারা বলল, কা করে মেরি? আমি না বললে গায়ের লোক খেপে যেত। বলতো, কে আমাদের এই পয়সা বা দিচ্ছে? মেরি বলল, ওর লোভ লেগে গেছে। 5-7 বছরে ও আবার আসবে। তখন 3 টাকা 2 টাকা নেবে দর কষে। ওকে দিতেই হবে, নইলে এখানে বাইরের লোক পাবে কোথায়? রোড নেই, কাজ মেলে না, জানিস তো সব। মেরির মনে হলো ঠিকাদারের চাহনির উত্তর অনুযায়ী সেও তার বুদ্ধিমতে সকলকে লোকটার স্বরূপ জানিয়ে দিয়েছে। কিন্তু তহসিলদার সিং ওর কথা ভুলল না। কয়েকদিন বাদে মেরি যখন মোষের পিঠে চড়ে অন্য গরু মোষ তাড়িয়ে ঘরে ফিরছে, তহসিলদার এসে দাঁড়াল। বলল, কি খুবসুরত রে, তোকে হেমা মালিনীর মতো দেখাচ্ছে। কা বলা? তোকে হেমা মালিনীর মতো দেখাচ্ছে? তোমাকে উল্লুর মতো দেখাচ্ছে। তহসিলদার সিং এহেন মন্তব্যে খুবই প্রশ্রয় পেল ও কাছে এলো। মেরি মোষটা থামালো না। চলতে চলতে একটি ধারালো দাও ফস করে বার করল এবং অলস কণ্ঠে বলল, তোমার মতো সরু প্যান্ট, কালো চশমা পরা ঠিকাদার তোহরির রাস্তায় টাকায় 10টা মেলে। তাদের আমি এই দা দেখাই। বিশ্বাস না করো, গিয়ে জেনে এসো।
তহসিলদারের কাছে ওর কথা বলার ভঙ্গিটি খুব আকর্ষণীয় মনে হলো। রাতে খেতে বসে বনোয়ারি বলল, মেরি আমার বন্ধুকে অপমান করেছে। কথাটা বলল বাপকে। জবাব দিল মেরি, কি অপমান করেছি তোমার বন্ধুকে? রুঠা বাত বলেছিস। এবার বাত বলে ছেড়ে দিয়েছি, পরে ওরকম বদমাসি নাখাড়া করতে এলে নাক কেটে দেব। বনোয়ারিও ঘাবড়ে গেল, বলল, কা কই বুড়া কিয়া ও? আমার কাছে সেটাই বুড়াই বাত, তোমার কাছে সেটা ভালো কথা হতে পারে। প্রসাদজি বললেন, তুই ওকে বারণ করে দিস, গাছ কিনতে এসে সব ঝামেলা ভালো নয়। মেরিও যেন তোহরি বাজারে শাল গাছ বেচার কথা না বলে। বাড়ির জমিতে হলেও শাল গাছ বেচা বেআইনি। শাল সরকারের কাজ। রাখ তোর আইন, আইন মতে জমি কে রাখে? এ তল্লাটে শাল গাছ কে বেচে না? মেরি বনোয়ারিকে সরাসরি বলল, আমি তোমাদের গাছ বেচার কথা তোহরি বাজারে বলেছি। বলেছি বলতে মানা করেছি। আমাকে হুঁশ দিতে হবে না। মেরি চলে গেল। প্রসাদজি বললেন, এ ঠিক বাত নয়। তোর বন্ধুকে বলে দিবি, বাড়িতে থাকে মেয়ের মতন, ওকে কিছু বললে আমার অপমান। বনোয়ারি তহসিলদারকে বলল, ও বহুত খচরাইয়া রুঠা মেয়ে, কারুককে পাত্তা দেয় না। কে পাত্তা চায়? তাছাড়া ওর শাদিও ঠিক হয়ে আছে। কোথায়? মুসলমানের ঘরে। রাম রাম, সমাজে কি ছেলে নেই? ওর পছন্দ। তহসিলদারের বিশ্বাসই হলো না কুরুডির মতো জঙ্গলি গ্রামের মেরি ওরাও ওকে উড়িয়ে দিতে পারে। গাছ দাগানো, কাটা, টুকরো করা ও চালান দেওয়ার সঙ্গে সঙ্গেই ও মেরির সঙ্গ ধরে থাকল। মেরি ওকে পাত্তা দেবে না, মুসলমানকে বিয়ে করবে, তাতে ওর জেদ বেড়ে গেল। এরপরেই ও মেরির জন্য ডাল্টনগঞ্জ থেকে একটা নাইলন শাড়ি কিনে আনে, প্রসাদজির জন্য মিষ্টি। প্রসাদজিকে বলে, কত আসি যাই, চা ও খাওয়ায়, একটা কাপড় দিলাম। প্রসাদজি নিতে রাজি হল না, কিন্তু তহসিলদার শোনেনি। মেরি গিয়েছিল তোহরি, ফিরে এসে কাপড়টার কথা ও শোনে। প্রথমে প্রসাদজিকে পয়সার হিসেব বুঝিয়ে দেয়, তারপর রান্নাঘরে গিয়ে চা রুটি খায়, তারপর বেরোয় কাপড় নিয়ে। তহসিলদার তাঁবুতে বসে মেয়ে মরদকে পয়সা দিচ্ছিল। প্রচুর মানুষের ভিড়, তারই মধ্যে মেরি ঢুকে পড়ে ও জঘন্য গাল দিয়ে কাপড়টা ছুঁড়ে দেয়, বলে, শহরে রান্ডি পেয়েছিস আমাকে? কাপড় দিয়ে ভোলাতে এসেছিল? ফের বদমাসি করবি তো নাক কেটে নেব। হাত দুলিয়ে বেরিয়ে যায় ও সগর্বে। তহসিলদারের মুখ খুব ছোট হয়ে যায় ওদের কাছে। সে বলতে চায়, ভালো মনে একটা জিনিস দিলাম। গাঁও বুড়ারা বলল, আর দিস না। কি বললে? আর দিস না? ও क्या अच्छा औरत है? मुसलमान को साथ शादी करेगा कोई अच्छा औरत? আর বলিস না। হঠাৎ তহসিলদার বোঝে সে এবং তার লোকজন সংখ্যায় কম, এরাই বেশি। সকলের কাছেই বলোয়া বা দা। সে চুপ করে যায়। রাতে ড্রাইভারও তাকে বলে, ये सब नखरा उठाবেন না, ये आदिवासी लोग खचराई होता, कोई थाना में पत्ता चलाए तो मुश्किल होएगा। ড্রাইভার জানে তহসিলদারের ঘরে বউ ছেলে আছে, জানে তা সত্ত্বেও তহসিলদার মেয়েদের লালচে মরে। মেরি খুবই মোহনিয়া বটে, কিন্তু সেই কারণে আদিবাসীদের খেপিয়ে দিয়ে থানা পুলিশ করা বোকামি। মেরি যদি রাজি থাকত তাহলে কোনো কথাই উঠত না। মেরি নারাজ, তহসিলদারকে সেটা মেনে নিতেই হবে। এরপর প্রসাদজিও গম্ভীর হয়ে যায়। চা আনতে থাকে ভিকনি। তহসিলদার ও বাড়ি যাওয়া ছেড়ে দেয়, কিন্তু মেরির ধান্দাও ছাড়ে না। মেরি যখন গায়ে চড়িয়ে ফেরে, তোহরি থেকে ফেরে, তোহরি যাবে বলে 3 মাইল দূরে মুরহাই স্টেশনে যায়, হাট করতে যায় ধুমা। তহসিলদার ওর সঙ্গে দূরত্ব রেখে ওকে অনুসরণ করে। মেয়েরা বলে, মেরি, ও ঠিকাদার তোকে ভালোবাসে। হাতের মধ্যে পাচ্ছে না বলে, পেলেই ভালোবাসা উপে যাবে। আমার মাকেও তো সাহেব ভালোবেসেছিল। শাদি করবে তোকে, বউ আছে, তাতে কি? ছাড় ওর কথা। গাছ কাটা চলতে থাকে। ক্রমে শীত কমে।
পলাশ গাছ এখানে মাইলের পর মাইল, গাছে নতুন কুড়ি আসে। তারপর একদিন পহানের ঘরে নাগাড়া বাজে। জানা যায় হোলির দিন আদিবাসীদের যে শিকার খেলার নিয়ম আছে, এবার সে শিকার মেয়েদের। 12 বছর পুরুষরা এদিন শিকারে যায়, তারপর আসে মেয়েদের পালা। পুরুষদের মতো তারাও বেরোয় বলোয়া তীর ধনুক নিয়ে, জঙ্গলে পাহাড়ে ছোটে, সজারু খরগোশ পাখি যা পায় তাই মারে। তারপর সবাই মিলে বনভোজন করে, মদ খায়, গান গায়, সন্ধ্যায় ঘরে ফেরে। পুরুষরা যা যা করে ওরাও ঠিক তাই করে। 12 বছরে একদিন। তখন হোলির আগুন জেলে ওরা গল্প করতে বসে। বুদনি গল্প বলে, সেবার আমরা গুলবাঘা মারলাম, আমি তখন জোয়ানই ছিলাম। গল্প শোনে বুড়িরা, প্রৌঢ়ারা রাঁধে, জোয়ান মেয়েরা গান গায়। কেন ওরা শিকার করে তা ওরা জানে না, পুরুষরা জানে। হাজার লক্ষ চাঁদ ধরে ওরা এদিনে শিকার খেলছে। একদিন বনে জানোয়ার ছিল, জীবন বন্য ছিল, শিকার খেলার অর্থ ছিল। এখন বন শূন্য, জীবন অপচিত ও নিঃশেষ, শিকার খেলা অর্থহীন। সত্যি শুধু একদিনের আনন্দটুকু। তহসিলদারের ক্লান্তিহীন একাগ্র অনুসরণে মেরির ধৈর্য চলে যাচ্ছিল। জালিমও জেনে যেতে পারে, জানলে সে ক্ষেপে যাবে, হয়তো বাগে পেলে তোহরিবাজারে মারতে যাবে তহসিলদারকে। তহসিলদারের অনেক টাকা, অনেক লোকজন, শহুরে খচরা, কোন চুরির মামলা সাজিয়ে শেষ পর্যন্ত জালিমকে ফাঁসাতে পারে। এরই সঙ্গে সঙ্গে ধৈর্য হারাচ্ছিল তহসিলদারও। গাছ কাটা হয়ে যাবে শীঘ্রই, কারবার গুটিয়ে চলে যেতে হবে। তখন কি হবে? তহসিলদার একদিন মেরির হাত চেপে ধরল। সময়টা অনুকূল ছিল। এবার পুরুষদের শিকার খেলা নেই, পুরুষরা মদ খাবে, হোলির গান বাঁধবে নতুন নতুন, সং সেজে গাইতে বেরোবে, পয়সা নেবে। তহসিলদার ওদের হোলির মদ দেবে বলেছে। গাছ কাটাইয়ে জায়গা থেকে ঘরে ফিরেই গান, রোজ গান, টানা বৈচিত্র্যহীন সুরে। তাই শুনছিল মেরি, হাট ফেরত। শুনতে শুনতে সন্ধ্যা হল, ও ঘরের দিকে রওনা হল। তহসিলদার জানত ও আসবে। ওর হাত চেপে ধরল তহসিলদার, বলল, আজ ছাড়ব না। মেরি প্রথমে ঘাবড়ে যায়, ধস্তাধস্তিতে দাঁটা ছিটকে পড়ে। অনেক চেষ্টায় অনেকক্ষণ নীরব ধস্তাধস্তির পর মেরি ছিটকে সরে আসতে পারল। দুজনেই উঠে দাঁড়াল। তহসিলদারের চোখে এখন কালো চশমা নেই, বড় জুলপি, লম্বা চুল, টেরিক্লথের প্যান্ট, সুচলো জুতো, গায়ে ঘন লাল জামা। হোলির গানের পটভূমিতে ওকে একটা জানোয়ার মনে হলো মেরির। জানোয়ার শব্দগুলো মনে ধাক্কা মারল। হঠাৎ মেরি হাসল। মেরি, বাস ওখানেই থাকো, এগিও না। কি দেখছিস? তোমাকে। আমি তোকে। আমাকে খুব চাও তুমি, তাই না? খুব। ভালো। কি ভালো? বুঝলাম, সত্যিই চাও। সত্যি চাই। তোর মতো মেয়ে মানুষ আমি দেখিনি। লাখ টাকার মাল তুই, তোর কদর করবে ও বাজারিয়া, ও মুসলমান। তুমি করবে তো? নিশ্চয়। মেরি খুব জোরে জোরে নিঃশ্বাস টানল। তারপর বলল, আজ নয়, আজ আমি অসুচ আছি। কবে মেরি, কবে? মেরির চোখ ও মুখ কোমল হল। বলল, হোলির দিনে। তুমি থাকবে ওই বুড়োর কাছে। সব মেয়েরা শিকার খেলতে দূরে দূরে যাবে, আমি তোমার কাছে আসব। তুমি তো জানো কোন বুড়ো। তুমি তো সেই পাথরটার আড়াল থেকে আমায় দেখো। বুঝেছি, তবে সেই বাত রইল। হ্যাঁ মেরি, কারুককে বলো না কিন্তু। মারোদের তো দোষ লাগে না, ওরাতের দোষ লাগে। আমি তো বেজান মা, তাই মুসলমানকে শাদি করতে যাচ্ছিলাম। করবি না তো? আর করি। তুমিও একটু ধৈর্য ধরে থেকো, ওরকম করে আমার পিছনে ঘুরো না। তোর জন্য কত কষ্ট করলাম, সব পুষিয়ে দেব হোলির দিনে। মেরি ওর গালে হাত বুলিয়ে দিল, বলল, তুমি বড় ভালো গো, আগে বুঝিনি। হেলে দুলে মেরি রওনা হলো। ও জানত
আজ তহসিলদার ওকে পেছন থেকে দ্বিতীয়বার জাপটে ধরবে না। আগের রাতে আগুন জ্বলেছে, আজ রাতেও জ্বলবে। কাল রাতে হোলির আগুন অনেক ওপরে উঠে আকাশ রাঙা করে রেখেছিল বেশ কিছুক্ষণ। আজ সকাল হতেই পুরুষরা মেতেছে মদে গানে আবিরে। অত্যন্ত বুড়ি যারা, তারা কয়েকজন বাচ্চাদের আগলাচ্ছে। মেয়েরা সবাই বনে, যে যার ঘরের সামনে বলোয়া পুরুষদের তীরধনুক নিয়ে উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়েছিল। পাহাড় নাগারায় ঘা দিতেই ওরা কুলকুলির তীক্ষ্ণ আওয়াজে আকাশ চিরে দিয়ে ছুটে গেছে। ভিকনি ছুটেছে প্রসাদজির একটা শার্ট আর প্রসাদ গিন্নির সায়া পরে। বুধনি, মুংরি, সোমারি, শনিচারি এতে ছোটাছুটির দিন বিগত। ওরা মদের বোতল, রান্নার চাল ডাল, বাসন, মদের চাট, মকাই ভাজা, পেঁয়াজ লঙ্কা নিয়ে গেছে পরিত্যক্ত বমফিল্ড বাংলোয়। সেখানে কুয়োর জল আছে। পুরুষরাও শিকারের পর ওখানেই রাঁধে ও খায়। বুধনি মেয়েদের বলেছে, আমাদের সময়ে আমরা খাড়া সাজারো তিতির কিছু না নিয়ে ফিরতাম না। দেখি তোরা কি করিস, শিকার কেমন করিস। আজ মেরি জালিমের দেওয়া নতুন শাড়ি পরেছে, পুতির মালা। নাচতে নাচতে বুধনিকে জড়িয়ে ধরে বলেছে, শিকার খেলে এসে তোকে শাদি করে নেব, তখন আমি বর, তুই বউ। তাই হবে, তোকে নাচাবো, নাচবো। মেরি আজ আনন্দে উপচে পড়েছে। মায়ের পোষা মুরগি চারটেও কিনে নিয়েছে মার হাতে নগদ 10 টাকা দিয়ে। মুরগিগুলো এখন শনিচরির হাতে। মেরি মদও দিয়েছে 2 বোতল। এটা উপরি। মেয়েরা আগে তহসিলদারের কাছে মদ চেয়ে নিয়েছে। তহসিলদার পুরুষদের মদের ওপর খাসিও দিয়েছে একটা। বলেছে, সন্ধ্যায় ও এসে সকলকে শহরের টুইস নাচ দেখাবে, মদ খাবে বোতল বোতল। গাছ কাটা হয়ে গেছে ওর, পড়ে আছে কাটা গাছের টুকরো, সে অনেক। তহসিলদার অসীম উদারতায় সেগুলো কুরুডার লোকদের জ্বালানি করতে দিয়ে দিয়েছে। বলেছে, আবার আসবো, তোদের দিয়েই গাছ কাটাবো, তখন মদে চুবিয়ে রাখবো তোদের। বুদনিদের সঙ্গে রঙ্গরসিকতা করে মেরিও ছুটে গেল। শনিচরি বলল, ওহ, মেরিকে কেমন দেখাচ্ছে আজ, যেন মূলনিজির বেটার বউ। বুদনি বলল, ও বিয়ে করে চলে গেলে কুরুডা কানা হয়ে যাবে। মুংরি বলল, কখনো খালি হাতে চলিতে আসেনি। তোরা ওকে দেখছিস, ভুলে গেছিস ভিকনি কত সুন্দর ছিল জোয়ানিতে। সমরি ঢুলছিল আর হাঁটছিল। সহসা ও প্রায় চোখ বুজে গেয়ে উঠল, হোলিতে আগুন রে, হোলিতে আগুন, তুমি দেখে দেখে ঘরে এসো, ভুলে থেকো না। অন্যরা তার সঙ্গে ধুয়ো ধরল। বিগত যৌবন প্রৌঢ়া 4টি জড়তি প্রেমের গান গাইছে। রোদ তাচ্ছে, নেশা জমছে, দূর দূরান্তে নাগারা ও ভেপুর শব্দ। মেরি ছুটে চলল। মেয়েরা সবাই কুরুডা পাহাড়ে উঠেছে, জঙ্গলে ঢুকছে, নালার ধারে যাচ্ছে। মেরি হাসল। শিকার ওরা পাবে না। সব খেলার মতো শিকার খেলারও নিয়ম আছে। সজারু খরগোশ তিতির মেরে কি হবে? বড় শিকার মারতে হয় টোপ ফেলে। রঙিন শাড়ি ও লাল জামায় মেরি এখন চলন্ত পলাশ গাছ, যেন যেন বাতাসে এক ঝাঁক পলাশ ফুল ছুটে যাচ্ছে। চারিদিকে পলাশ আর পলাশ, লালে লাল সব। একটি খরগোশ ছুটে গেল। মেরি হাসল। ও জানে ওর বাসা কোন গর্তে। চলে যা, ভয় নাই। মেরি হেসে বলল, ওহ, মদের নেশায় কি মাতন, রক্তে নাচছে উদগ্র পিপাসা। তহসিলদার, তহসিলদার, আমি এলাম বলে। তহসিলদার ওকে খুব চায়। এখন ওর কাছে জালিম কিছু নয়। তহসিলদার ওকে কত উগ্রতায় চাইতে পারে, কত ডিগ্রি ফারেনহাইটে। মেরির মতো বন্য রক্ত আছে ওর, এত সাহস। একটা সজারু, যা চলে যা। আজকের দিন না হলে ওটা মারত মেরি, মাংস খেত। আজ আর ছোট কিছুতে মন উঠবে না ওর। শিকার চাই, বড় শিকার। মানুষ চাই, তহসিলদার। দূর থেকে বুড়োটি দেখা গেল। সিধা খাড়াই পাথর, ওপর থেকে কার্নিশের মতো বেরিয়ে থাকা পাথর। সেখান থেকে গিটগিন্দা লতা নেমে লতা জাল সৃষ্টি করেছে।
জালের গায়ে হলুদ গিটকিন্দা ফুল, জালের পিছনে আড়াল, ভাবতেও রক্ত চমকালো মেরির। তারপর এগিয়ে গিয়ে লতা জালের পিছনেই খাদ, খাদের পাড়ে আলগা পাথর, খাদের ভেতরটা কত গভীর কেউ জানে না, কেউ নেমে দেখেনি। সেই অতল ও শীতল অন্ধকারে যদি নামা যেত, সেও তহসিলদারের গাঢ় লাল শার্ট চোখে পড়ল, বিলিতি মদ, সিগারেট, তহসিলদার। চলো জি, अंदर चलो। अंदर कहाँ? तेरे अंदर में घुसे? हाँ जी हाँ। খাদের ধারে, লতা জালের আড়ালে। পেহলে দারু পিও। শুধু দারু কেন, সিগারেট দাও। কেমন খেলি? বহুত বড়িয়া। অত তাড়াতাড়ি খাস না, নেশা চাই যে। কত? অনেক অনেক নেশা চাই। আরও মদ। নেশা হচ্ছে, মাথায় তারা জ্বলছে নিভছে। আহ, নেশায় চোখে ঝালর নামছে, ঝালরটা ঝিলমিলে, ঝালরের ওপারে তহসিলদারের মুখ। আরও মদ। বোতলটা গড়িয়ে গেল খাদের গভীরে, শব্দও হল না। খাদ কত গভীর! মুখটা এবার, হ্যাঁ, এবার শিকারের মতো হচ্ছে বটে। মেরি সাদরে তহসিলদারের মুখে হাত বোলাল, ঠোঁটে চুম করি খেল। তহসিলদারের চোখে আগুন, মুখ হাঁ, ঠোঁট লালামাখা, দাঁতে ঝিলিক। মেরি দেখছে, দেখছে, মুখটা বদলাতে বদলাতে এবার, এবার, হ্যাঁ, জানোয়ার হয়ে গেল। আব লে মুঝকো। মেরি হেসে ওকে জড়ালো, মাটিতে শোয়ালো। তহসিলদার হাসছে। মেরি দাটা ওঠালো নামালো, ওঠালো, ওঠালো নামালো। কয়েক লক্ষ চাঁদ কাটল। মেরি উঠে দাঁড়ালো। রক্ত জামায় কাপড়ে, নালায় ধুয়ে নেবে। ক্ষিপ্র নৈপুণ্যে ও তহসিলদারের পকেট থেকে পার্স নিল। অনেক টাকা, অনেক টাকা। কোমরের গেঁজে খুলে নিজের সঞ্চয়ের টাকার সঙ্গে টাকাগুলো রাখল। তারপর আগে তহসিলদারকে খাদে ফেলল, ওর পার্স, সিগারেট, রুমাল, পাথরের পর পাথর। রক্তের গন্ধে রাতেই হায়না চলে আসবে, নেকড়ে। কিংবা আসবে না। মেরি বেরিয়ে এলো, নালার দিকে চলল। নালায় নেমে নগ্ন হয়ে স্নান করতে করতে ওর মুখ গভীর তৃপ্তিতে ভরে গেল, যেন পুরুষ সঙ্গ করে অশেষ তৃপ্তি পেয়েছে ও। মেয়েদের জমায়েতে মেরি সবচেয়ে বেশি মদ খেল, গান গাইল, নাচল, সবচেয়ে তাড়িয়ে তাড়িয়ে মাংস ভাত খেল। শিকার পায়নি বলে সবাই ওকে প্রথমে খোঁটা দিল। তারপর বুদনি বলল, কী রকম, কী রকম করে খাচ্ছে দেখো, যেন সবচেয়ে বড় শিকার ও করেছে। মেরি এটো মুখেই বুদনিকে চুমু খেলে একটা। তারপর দুটো খালি বোতল হাতে নিয়ে ঠুকে ঠুকে নাচতে শুরু করল। বিকেলের বাতাস ঠান্ডা, শনিচুরি আগুন জ্বালল। মদ আর গান, মদ আর নাচ। সবাই যখন আগুন ঘিরে গোল হয়ে নাচছে, যখন গাইছে, হে হরম দেও, এমন হলি বছর বছর হোক, এমনি শিকার বছর বছর করি, মদ দিব তোমাকে, মদ দিব। তখন নাচতে নাচতে মেরি পিছতে থাকল। পিছতে পিছতে অন্ধকারে ওরা নাচছে, খুব নাচছে। মেরি অন্ধকারে ছুটে চলল। পথ ওর নখদর্পণে। কুরুডা পাহাড় দিয়ে ও আজ রাতেই 7 মাইল হেঁটে তোহরি যাবে, জালিমকে ডেকে তুলবে। তোহরি থেকে বাস যায়, কাঠের ট্রাক। ওরা চলে যাবে কোথাও, রাঁচি, হাজারিবাগ, গোমো, পাটনা। আজ বড় শিকারের পর ওর জালিমকে চাই। দূরে দূরে হোলির আগুন, অন্ধকারে তারার আলোয় রেললাইন দেখে পথ চলতে চলতে মেরির মনে কোনো ভয় এলো না, কোনো জানোয়ারের ভয়। আজকেও সবচেয়ে বড় জানোয়ার মেরেছে বলে বন্য চতুষ্পদদের বিষয়ে সব প্রাত্যহিক। রক্তে অভ্যাসের ভয় ওর চলে গেছে।